তুর্য ফার্স্ট এড বক্সটা এনে বিছানায় রাখলো, গম্ভীর কণ্ঠে বলল, নাও মেডিসিন লাগাও, নয়তো ইনফেকশন হতে পারে। শ্রেয়া স্থির, নড়ছে না। মাথায় তুর্যের উচ্চারিত এক একটা শব্দ ঘুরপাক খাচ্ছে অনবরত। সত্যি ইঁদুর অমন করে কামড়াতে পারে, নাকি গম্ভীর মুখ হয়েই লেকচারার হেয়ালি করছে ওর সাথে? বোকা বানাতে চাইছে হয়তো। এমনিতেই শৈশবকাল থেকেই ভীষণ বোকা ধাঁচেরও। এটাকে ঠিক বোকা বলে না, বিষয়টা হলো এমন। যাই হয়ে যাক, চুপচাপ থেকে সহ্য করা এবং অতিরিক্ত না ঘাটানো, এটাই ওর চারিত্রিক বৈশিষ্ট্য। তুই যে কি করে জানলো ওর খালি গা পেয়ে কামড়ে দিয়েছে? সে দেয়নি তো। মনে মনে আবল তাবল ভাবছে শ্রেয়া, হিসাব মেলাতে পারছে না ঠিক। তুজো কামড় দিলে কিংবা স্পর্শ করলে সরাসরি প্রকাশ্যে করতে পারে, এভাবে লুকিয়ে চুরিয়ে করার প্রয়োজন নেই। তাহলে ধরে নেবে ইঁদুর কামড়ে দিলেও ভয়ে কলিজা ছোট্ট হয়ে যায় শ্রেয়ার। ইঁদুরের দাঁত নিশ্চয়ই ধারালো, তীক্ষ্ণ, কেমন রক্তাক্ত করে দিল। তুর্য শ্রেয়ার কোনো সারা শব্দ না পেয়ে রসপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটার শাড়ির আঁচল হাতের মুঠোয় পুরে চিন্তায় মগ্ন, তা ফর্সা চেহারা স্পষ্ট ধ্যান ভঙ্গ করতে চাপা গর্জন করে, মিসেস শ্রেয়সী। শ্রেয়া হক চাকালো, তড়িঘড়ি করে চাইলো, বলল, জি। রেগে চোখ দুটো লাল রূপ ধারণ করলো তুর্যের। এই মেয়েকে সে কখন থেকে ডাকছে, আর এতক্ষণে সাড়া দিল। দাঁতে দাঁত চেপে বলল, কোন দুনিয়ায় আছেন? কাইন্ডলি আপনি এদিকে আসবেন নাকি আমি কাছে যাব? শ্রেয়া থতমত খেয়ে গেল। তুর্যের কণ্ঠ রাগের আভাস। গুটি গুটি পায়ে কয়েক কদম অগ্রসর হলো ও। থামলো তুর্যের থেকে দূরত্ব রেখে। মুহূর্তে শ্রবণেন্দ্রিয় হলো লহ স্বরে হৃদয় নিংড়ানো বাক্য। আঁচলটা সরাও। অপ্রতিভ হয়ে পড়ে নিমিষে। বিব্রত দৃষ্টি মেলে ধরে। প্রশ্ন করার ভাষায় প্রায় দুস্থিতি, কোনো রূপ বিরক্তি করতে পারছে না, শুধু বলল, স্যার। আঁচল সরাতে বলেছি, ফেলে দিতে বলিনি। না সরালে চিকিৎসা হবে কেমন করে? তাছাড়া ভোর রাতে তো পুরো খোলামেলা হয়ে ঘুমাচ্ছিলে, তখন লজ্জা লাগেনি? তোমার আঁচল তখন আমার পিঠের নিচে গড়াগড়ি খাচ্ছিল। ট্রাস্ট মি, বহু কষ্টে সম্পূর্ণ বস্ত্রহীন করার চিন্তাভাবনা সংবরণ করে ঢেকে দিয়েছি তোমাকে। দূরত্ব রেখেই কথাগুলো বলে তুর্য, কণ্ঠে পরিহাস। শ্রেয়া একের পর এক ঝটকা সইতে পারল না। পরাজিত হয়ে দেহের ভার সামলাতে বসে পড়ল বিছানায়। ছি, ঘুমের ঘোরে আঁচল সয়ে শেষ পর্যন্ত যার কাছ থেকে মান সম্মান বাঁচানোর চেষ্টা করছিল তার কাছেই গেল। আবার সেই ব্যক্তিই ওকে ঠিকঠাক করে দিল। কেন আঁচলের কাহিনী পিছু ছাড়ছে না? একবার বাতাসের নিচে পড়ে, আরেকবার ঘুমের ঘোরে তুর্যের পিঠের নিচে চলে যায়, আবার এখন ভাত খাওয়ার সময় কিঞ্চিত সরে যায়। ফলস্বরূপ তুর্যের ঈগল চোখের পাতায় বিধে দগদগে কামড়ের চিহ্নটা। এই লজ্জিত কাণ্ডগুলো তার সামনেই কেন হচ্ছে, যে কিনা তার প্রতি ভালোবাসার চোখে তাকায় না? তুর্য বিছানায় বসলো শ্রেয়ার পাশাপাশি। ফার্স্ট এড বক্স থেকে খুলে হাতে তুলে নিল, তাতে স্যাভলন লাগিয়ে নেয়। কাট কাট কণ্ঠে আদেশ করে, চোখ বুজো। কেন স্যার? চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো শ্রেয়া, কণ্ঠনালী কাঁপতে তরতর করে। সেই সঙ্গে চিকন চাকন দুই অধর যুগল তুর্যের ভ্রু কুচকে চেয়ে রইল কয়েক পলক। ললাটে ভাঁজ দুটো তিনটে, কণ্ঠের নরম করে বলে, একটু পরেই তো লজ্জায় লাল নীল বেগুনি হয়ে আপনা আপনি চোখ বুজে ফেলবে। তাহলে এখন বুঝতে সমস্যা কোথায়? আমি তোমাকে কথা দিয়েছি, স্বামীর দায়িত্ব একদম 100তে 100 পালন করব। পরে যদি ক্ষতটার অবস্থা আরও খারাপ হয় তাহলে আমার বিরাট লস হবে। তোমার স্কিন এত মোলায়েম, একটুতেই এমন, না জানি পুরোতে আমার জেল খাটতে হয়। আতর্কিতে জিজ্ঞাসার দৃষ্টি নিক্ষেপ করলো শ্রেয়া। ঠোঁট জোড়া নড়ে উঠল অল্প স্বল্প ক্ষীণ। মানে? তুর্য নির্বিকার নির্লস জবাব, ইঁদুর তোমাকে প্রতি রাতে কামড়ে ক্ষতবিক্ষত করলে তুই সহ্য করতে পারবে বলে মনে হয় না। পরে দোষ পড়বে আমার উপর। মানুষ বলবে আমি এই হাল করেছি, কিন্তু মোটেও তো তোমার ধারে কাছে আসি না আমি। একটুতেই এমন অবস্থা। আমি ভাবছি কোনো একদিন তোমাকে ভালোবেসে ফেললে বাচ্চার ডাউনলোড প্রক্রিয়া কতটা ভয়ঙ্কর হবে। শ্রেয়া স্তব্ধ।
কথার প্যাচে যদি কাউকে কুপকাত করতে হয় তাহলে নিঃসন্দেহে ওর সামনে নিকটস্থ বসা সুঠাম দেহে সুদর্শন পুরুষটা জিতে যাবে। বিছানার চাদর আঁকড়ে ধরে আখি পল্লব মিশিয়ে নিল ও বুঝে ফেলল চক্ষুদয়। ঠোঁট দুটো লজ্জার নার্ভাসনেস এর দাপটে কম্পমান। শ্বাস প্রশ্বাস চলছে তীব্র গতিতে ক্ষণে ক্ষণে। কিছুক্ষণের নীরবতার প্রহর কাটে, নিমেষেই শিরা উপশিরা তড়িৎ বেগে কিছু একটা ছুটে যায়। অনুভব করে দেহের তাপমাত্রা বাড়ছে। ক্ষতস্থানে নরম কিছুর গভীর স্পর্শ, অতীব গাঢ়তা। তুলার জ্বলেনি কেন তাহলে? মনেই হয়নি তুলোর, অন্য কিছু ছিল। ভাবতেই মুখ দিয়ে আহ শব্দটা বেরিয়ে আসে। জ্বলে উঠে হাত বাড়িয়ে স্থির হয়ে খামচে ধরল তুর্যের বলিষ্ঠ হাত। জ্বলছে স্যার। তুর্যর হাতটা সরিয়ে নিজের ওপর হাতে মুষ্টি মেয়ে করে নিল। ফু দিয়ে কাছে এসে শ্রেয়ার নিজেকে শক্ত রাখতে পারছে না, বলল, তাড়াতাড়ি শেষ করুন। বলার সঙ্গে সঙ্গে দ্রুত পদে অয়েন্টমেন্ট লাগিয়ে উঠে দাঁড়ায় তুর্য। শ্রেয়া আঁচলটা উঠাতে গেলে কণ্ঠে গম্ভীরতা এঁটে বলল, থাকুক, আমি এসি বন্ধ করে ফ্যান ছেড়ে দিচ্ছি। কথা মতন কাজটা করে তুর্য দরজা ভিড়িয়ে চলে গেল। এতক্ষণে উপযুক্ত সময় পেল শ্রেয়া ভালো করে নিঃশ্বাস ফেলার। বক্ষ হৃদস্পন্দনের গতি নিয়ন্ত্রণ হারা। এত মাদকতা মেশানো কেন তুর্যের চাহনি চুম্বকের ন্যায় আকৃষ্ট করে বারংবার। মুখ ফাটিয়ে বেরিয়ে আসতে চায়। আমি আপনাকে ভালোবাসি স্যার। আমাকে একটা বার বুকে মিশিয়ে নেওয়া যায় না? ফাতেমা চৌধুরী লাঠিভর দিয়ে রান্নাঘরের কাছে এলেন। রহিমা গুনগুন করছে আর সবজি কাটছে। মেহরিমা এসে পাশে দাঁড়িয়ে আছেন ওনার। আজ সন্ধ্যায় আবার বাড়ি ভর্তি হবে মেহমানে, কাল বউ ভাত, তাই ব্যস্ত হাতে রহিমা। ত্রিহা বাকি কাজের লোকেরা রান্নার আয়োজনে নিমজ্জিত। মেহরিমা শাশুড়ি পাশে দাঁড়িয়ে মলিন স্বরে বললেন, আম্মা কিছু লাগবে? হুম, আমার গরম ভাত। তোমরা কি বইলা গেছো? এমন সময় আমি ভাত খাই? কই ভাত কই আমার? চেঁচিয়ে বললেন ফাতেমা। রহিমা ওনার মতন উচ্চান্ন স্বরেই বললে, আম্মা আপনার লাগে যে ভাত রাঁধছিলাম ওইটি তো তুর্য বাবা লইয়া গেছে, এখন আবার বসাইছি, কুদুর দাঁড়ান। মেহরিমা সন্দিহান দৃষ্টি চেয়ে বলে, এই সময়ে তো কেউ ভাত খায় না, শুধু আম্মা খায় বলে ওনার জন্য অল্প করে রান্না করা হয়, সবার জন্য দুপুরের দিকে করা হয়। আর তুর্য কখনোই খায় না অসময়ে। তাহলে রহিমা বলতে চাইছে না উনি ভালো বুঝেছেন মেহরিমা শ্রেয়াকে পছন্দ করে না, তাই কৌশলে এড়িয়ে গিয়ে বলল, আমি জানি না, তুর্য বাবা কইতে পারবো, আমি এত ঘাটি নাই। মেহরিমা সন্দেহ হচ্ছে। নাস্তার টেবিলে শ্রেয়া শুধু একটা পরোটার অর্ধেক খেয়েছে। যা বোঝার বুঝে নিল উনি। শেষমেশ ওই মেয়েটাও তার ছোট ছেলেকে সরিয়ে নিচ্ছে, নিজের আঁচলে বেঁধে রেখেছে। অহমিকা যথেষ্ট ভালো মেয়ে ছিল, কখনোই এমন করতো না। বিষাদে ভরে ওঠে মনটা। শ্রেয়াকে ধরে চড় মারতে ইচ্ছে করছে ওনার, কিন্তু তুর্যের জন্য হাত দুটো গুটিয়ে রাখতে হচ্ছে। স্বামী ছেলে দুজনকার কেউই ওনার সঙ্গে কথা বলছেন না ভালো মতন। কাজের লোকের মাধ্যমে শ্রেয়াকে রুমে ডাকলেন। গোপন কথা চার দেওয়ালের বন্দিত্বে থাকাই ভালো। মাথায় ঘোমটা টেনে কক্ষে পদার্পণ করলো শ্রেয়া। মেহেরিমা ওকে বসতে পর্যন্ত বললেন না, সোজাসাপটা কঠোর কণ্ঠে প্রশ্ন করলো, এক রাতেই বশ করে ফেললে আমার ছেলেটাকে? শ্রেয়া ভরকালো, তাকালো আগ্রহ নিয়ে। ভেবেছিল আগে সবকিছু ভুলে শাশুড়ির মন জয় করার চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু সময় পরিস্থিতির আদল বদলে সে আরো বিষ হয়ে উঠেছে শাশুড়ির নিকট। কণ্ঠে প্রখর নম্রতা বজায় রাখে। কি বলছেন আম্মা? কি বলছিস? কোন মুখে এলি আবার? লোভে পড়ে? এখন জামাই অসুস্থ বলে? বলতে বলতে হাঁপিয়ে গেছি আমি। আজ বলতে বাধ্য হলাম। ফকিন্নিকে প্রশ্রয় দিলে বুকে লাথি মারে, লোভী মেয়ে একটা। শ্রেয়া নরম অধরে মৃদু হাসি ভিড় জমায় আলগা করে বলে, আমি কিন্তু এখনো আপনার ছেলেকে দ্বিতীয়বার ফিরে আসার কাহিনীটা বলিনি শাশুড়ি আম্মা। হাতিয়ার হিসেবে রেখে দিলাম। তৎপরে মিহিসরে বলল, লোভী বলবেন না। লোভ করলে প্রথমেই থাকতে পারতাম। শুধু একটু ভালো থাকার জন্য ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। যখন শুধরাতে চাই
আপনি আমার ভুলের মাত্রাটা বাড়িয়ে দিলেন। আপনার ছেলের সাথে সম্পর্ক কখনো নষ্ট হবে না, কারণ সম্পর্কের মর্ম আমি বুঝি। মেহরিমা গর্জে উঠলেন। বেরিয়ে যাও রুম থেকে। আচ্ছা। শ্রেয়া ইচ্ছে করেনি ওইসবে কথা বলতে, বাধ্য হয়ে বলল। দুর্বলভাবে শত শত আঘাত করে কথা শোনাচ্ছে ওকে মেহরিমা। অতিরিক্ত ভদ্র হতে গিয়ে অত্যাধিক কষ্ট লিখেছে খাতায়। মধ্যাহ্নের তেজিরূপে বাগানের ফুলের চারার কিছু কিছু পাতা নুয়ে পড়ছে। শ্রেয়া ব্যস্ত চোখে অবলোকন করছে সেগুলো। পাশে আয়ুষী বকবক করছে বিরতিহীন। ঘরে একা একা শান্তি লাগছিল না বিধায় ত্রিহা চাচি এদের বাগানের দিকটায় হাঁটতে পাঠিয়ে দিল। খোলামেলা পরিবেশ মনের ঘর হতে কিছুটা হলেও মন খারাপের বিদায় নিবে। রিহা এখন ওকে দেখছিল মেহেরিমার রুম থেকে বেরোতেই। কি করে যেন মানুষটা শ্রেয়ার মন পড়ে ফেলল। প্রিয় খুবই কপাল গুণে এমন শাশুড়ি পেয়েছে বলে মনে হয় শ্রেয়ার। হাঁটতে হাঁটতে একটা মুহূর্তে সেই বড় পেয়ারা গাছটার নিচে এসে দাঁড়ায় দুজনে। শ্রেয়া উপরের দিকে দৃষ্টি করতেই আয়ুষী উৎপল্ল কণ্ঠে জিজ্ঞেস করলো, পেয়ারা খাবে ভাবি? জানো এ গাছের পেয়ারার স্বাদ এত ভালো, না খেলে আফসোস থেকে যাবে। শ্রেয়া উজ্জ্বল ফর্সা মুখশ্রী চকচক করে উঠল। মুখ ফুটে বলতে পারছিল না এত সময় অবধি, লজ্জায় জড়তা সংকোচে। এখন হেঁটে আসার সুযোগ কে পায় না ঠেলে আহ্লাদি কণ্ঠে সায় জানাই বলে, দাঁড়াও, বাসের ব্যবস্থা করি। কথাটা বলে ছুটে গেল আয়েশি মালি কাকার কাছে। বাস না পেলে ওখানে গাছে উঠবেন চিন্তা করলো। নিচের দিকে একটা ডালা ঝুঁকে আছে, তাতে দুটো পেয়ারা। পায়ের আঙ্গুল মৃত্তিকার ভর দিয়ে হাত উঁচিয়ে টেনে নামালো যাবে। ভাবনা অনুযায়ী হাত উপরে তুলে ডালটা টেনে নামাতে গেলে শ্রেয়া মুহূর্তেই কুকিয়ে ওঠে আকস্মিক ব্যথায়। কণ্ঠনালী গলিয়ে আসে ব্যথাসূচক ধ্বনি। মনে হলো কেউ কোমরের মাংস ছিঁড়ে ফেলছে। শ্রেয়া ব্যথায় ডালটা ছেড়ে কোমর ডলতে উদ্যত হয়। তখনই লম্বা বলিষ্ঠ একটা হাত ওর পেছন থেকে ডালটা টেনে ধরে। উপলব্ধি করে শ্রেয়া ওর পিঠ ঠেকে গিয়েছে একদম মানুষটার শক্ত পোক্ত প্রশস্ত পক্ষে। কারো বাহুবন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে ও। তপ্ত গাঢ় নিঃশ্বাসের আলিঙ্গন সমগ্র ঘর জুড়ে। স্পর্শ নিঃশ্বাস সবটাই যেন চেনা। মানুষটার গা থেকে এমন মস্তিষ্ক দেহ মাতাল করা ঘ্রাণ হুড়মুড়িয়ে নাসারন্ধ্রে প্রবেশ করছে। অতি সন্দর্পণে শ্বাস টেনে নেয় ও। মুহূর্তেই শুরু হয় অন্তর্কণে অনুভূতিদের বিচরণ। শ্রেয়া মাথা ঘুরিয়ে দেখতে চাইলেও পারে না। ব্যক্তিটা আরো সন্নিকটে চলে আসে। অপর হাত দিয়ে পেয়ারা দুটো ডাল হতে মুক্ত করে ছেড়ে দেয়। নিমিষে দেহটা শ্রেয়ার পিঠের সঙ্গে আরো একটুখানি মিশে শ্রবণভঙ্গিতে ফিসফিস করে বলে, বাঁকা অনাবৃত কোমরটা যদি আমি বাদে অন্য কেউ দেখে ফেলতো, এমন করে স্বামীর হক মেরে দিবে? একটু সাবধানে থাকা যায় না? বোকাশোকা গাদি বউ নিয়ে তো জ্বালাই পড়লাম। তাজ্জব বনে গেল শ্রেয়া। পা দুটো তুলে অনড়, কাঁপছে না একটুও। ঘাড় বাঁকিয়ে চাইলে না পর্যন্ত। ইতিমধ্যে লজ্জা শরমে অভ্যন্তরে তোলপাড় আরম্ভ হয়ে গিয়েছে। তুর্য এখনো ওর গায়ের সাথে মিশে। সহ্য শক্তি শূন্যের কোঠায় চলে আসছে শ্রেয়ার। দেহের ভার ছেড়ে দিয়ে চোখ বুজে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলতে মনস্পৃহা জাগছে। স্পষ্টত শুনতে পাচ্ছে রণ ঢাকের আওয়াজ। কি সুন্দর বাজছে ভেতরে। প্রিয় মানুষের নিকটে কত অদ্ভুত ভয়ঙ্কর অনুভূতি কাজ করে। এই মুহূর্তে উপলব্ধি করতে সক্ষম ও। কখনো এতটা কাছে আসা হয়নি। সাক্ষাৎ হওয়ার পর থেকে কখনোই দূরত্ব ঘুচিয়ে নিজ থেকে স্বইচ্ছায় তুর্য মিশেনি ওর কাছাকাছি এসে। পরম আনন্দে সুখী অনুভূতির সংমিশ্রণে অন্তরে অনবিল শান্তির সমীরণ বয়ে যাচ্ছে। বাধাবিহীন, কিন্তু তা বেশিক্ষণ স্থায়িত্ব লাভ করল না। তুর্য সরে গিয়ে বলল, এদিকে ফিরো। শীঘ্রই ঘুরে দাঁড়ালো শ্রেয়া। কোনো প্রকার ভনিতা না করে তুর্য কপাল কুঁচকে চিরাচরিত কণ্ঠে জিজ্ঞেস করলো, বাহিরে এসেছো কার সাথে? আমার সাথে এসেছে ভাইয়া। পেছন থেকে বলে উঠল আয়ুষী। পাশে মালি কাকা দাঁড়িয়ে, তার হাতে বড় লম্বা একটা বাঁশ। তুর্য হাতের পেয়ারা দুটো শ্রেয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো। শ্রেয়া কাঁপা কাঁপা হাতে নিয়ে নেয় সেগুলো।
তুর্য মালিকাকার কাছ থেকে বাসটা নিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলে,